রাজনীতি আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। এখানে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার চেষ্টা থাকবে। অতিথিদের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে কথা বলার জন্য। সময় শেষ হলে মাইক্রোফোন অফ হয়ে যাবে নিজে নিজে। একজন অতিথি চাইলে অন্য অতিথিকে প্রশ্ন করতে পারবেন। যুক্তি খণ্ডনের জন্য আলাদা সময় বেঁধে দেওয়া হবে। আজকে রাজনীতিতে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন মাহমুদা হাবিবা। তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং আছেন আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ডাক্তার হাবিব মিল্লাত। ডাক্তার হাবিব মিল্লাত, সাদেক অ্যাগ্রোর আজকে উচ্ছেদ হয়েছে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এবং নিশ্চয়ই এটা খেয়াল করেছেন যেই ছাগলটিকে নিয়ে এত আলোচনা, সেই ছাগলটি বেচারা ছাগল তার ঘর হারিয়েছে। তাকে বোধহয় সে যেখানে থাকতো সেটা সিটি কর্পোরেশনের কোনো একটা জায়গার উপর তার বসতটি ছিল, মানে সে একটি অবৈধ জায়গার উপর নিজেই বসবাস করে আরেকজন যিনি অবৈধ উপায়ে, এখনো অভিযোগ প্রমাণিত হয়নি, হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছেন, তার বিরুদ্ধে একটি প্রতীক হয়ে উঠেছে। কিন্তু ছাগলটি নিজেই আসলে অবৈধ একটি জায়গায় বসবাস করত। আমরা শুনতে পাই যে মতিউর সাহেব নাকি দেশে নাই, বেনজির সাহেব চলে গেছেন, এটা মোটামুটি প্রমাণিত। আমরা শুনতে পাই যে মাথা ন্যাড়া করে মতিউর সাহেব দেশ ছেড়ে পালিয়েছেন। আমরা আবার দেখি যে ডিবির টিম আমাদের হেলিকপ্টারে করে আসামি ধরে ফেলে, দুর্ধর্ষ খুনিদের সব ধরে ফেলে। কিন্তু আমরা এটা দেখি যে বেনজির সাহেব, মতিউর সাহেবরা আবার পালিয়ে যায়, মানে কিন্তু আবার ছাগলটা তার বাসাটি হারিয়ে ফেলেছে, তার ঘরটি, মানে এত কিছুর মধ্যে বেচারার ঘর নাই। তাহলে কি আমাদের সব রাগ ওই ছাগলটার উপরে কিনা, যে ও কেন মতিউরকে ধরিয়ে দিল? 2 মিনিট সময়। ধন্যবাদ। কেমন প্রশ্ন আমি আসলে বুঝতে পারলাম না। প্রতীকী প্রশ্ন সেটা হচ্ছে যে ছাগল, সে তো তার কিছু করার নেই, তাকে যেখানে রাখা হবে, তাকে ইন্ডিয়া থেকে কেনা হয়েছে 1 লক্ষ বা 2 লক্ষ টাকায়, সে ইন্ডিয়া থেকে বা যশোর থেকে ঢাকায় এসছে। তাকে যদি ঢাকা থেকে আবার আপনার এলাকা সেই ব্রাহ্মণবাড়িয়াতে পাঠিয়ে দেওয়া যায়, সে চলে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ছাগলের কথাটা আসল কথা নয়, কথাটি হচ্ছে ছাগল কাণ্ড যেটি, সেইটি হচ্ছে আসল কথা। আপনি চিন্তা করে দেখেন যে কয়েকটি টিভি টক শো আমি দেখছিলাম এ ব্যাপারে, তাদেরকে বদিউজ্জামান সাহেব নিজেই বলছেন সে এত পাওয়ারফুল যে তাকে আসলে থামিয়ে রাখা তার পক্ষেও সম্ভব হয়নি। সেনাপ্রধান থেকে শুরু করে, তৎকালীন সেনাপ্রধান থেকে শুরু করে অনেকে যার জন্য ফোন করেছেন। মানুষ তখনই বেপরোয়া হয়ে ওঠে যখন তার মাথায় কোনো ছায়া থাকে। আমার যেটি মনে হচ্ছে এই মতিউর রহমান যাকে নিয়ে আজকে কথা হচ্ছে, মাথা ন্যাড়া করেছেন কি করেননি, তবে এই ডিজিটাল মিডিয়ার যুগে কিন্তু তার মাথা অলরেডি ন্যাড়া করে দেওয়া হয়েছে সংবাদ, এই ভিডিও ফটোশপ করে। তো উনি দেশে আছেন কি নাই আসলে আমি শিওর না, তবে আজকের পত্রপত্রিকায় দেখেছি যে উনি দেশে আছেন। তবে হয়তো কাল সকালে দেখব যে উনি 3 দিন আগে চলে গেছেন। আস্থা রাখার জায়গাটাও কোথাও পাচ্ছি না আসলে। কেউ যদি বলেন যে দেশে আছেন, আমি পত্রপত্রিকার কথা বলছি, যে দেশে আছেন, তাহলে তাকে সুনির্দিষ্টভাবে বলতে হবে দেশে আছেন। আবার কেউ যদি বলে থাকেন যে পালিয়ে গেছেন, তাকেও সুনির্দিষ্টভাবে বলতে হবে। কেমন যেন ভেগ টার্ম ব্যবহার করা হয়। একটু ইন্টারাপ্ট করি, আপনার কি মনে হয় যে একজন রাজস্ব কর্মকর্তা দেশে আছেন কি নেই এটা খুঁজে বের করা আমাদের যে সংস্থাগুলো আছে খুব জটিল? এটা কি আসলে সাংবাদিকদের জন্য অপেক্ষা করা হচ্ছে যে সাংবাদিকরা খুঁজে বের করে দেবে? কারণ সাংবাদিকদের তো আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা দায় দিয়েছেন যে আপনারা কেন খুঁজে বের করেন না। দায়টা কি আপনারা এটা হচ্ছে আমরা প্রশংসা করছি সাংবাদিকদের। দেখেন বেনজির আহমেদ, ডক্টর বেনজির আহমেদ, যদিও ডক্টর একটা ভুয়া শুনেছি ঢাকা সিনেট থেকে, জি মাইক্রোফোন ওপেন থাকুক, দেওয়ার জন্য, তো তাকেও কিন্তু সাংবাদিকরা প্রাথমিকভাবে খুঁজে বের, প্রশংসা পাওয়ার যোগ্য। দ্বিতীয়ত সোশ্যাল মিডিয়া, ছাগলের কথা বলেন আর তার ছেলে রিফাতের কথা বলেন, ব্যাপারটি হচ্ছে সোশ্যাল মিডিয়া আসার পরে কিন্তু তার বিরুদ্ধে সকলে মানে সরব হয়েছে। সুতরাং প্রশ্নটা কিন্তু মিডিয়ার দিকে যাচ্ছে আসলে। তো এখন কি দুনিয়াটা এমন হয়ে যাবে কিনা যে আপনাদের উপরে আমরা সবকিছুতে ডিপেন্ড করব? জানি না সেদিকে এগুচ্ছি কিনা আমরা। জি, আমাদের উপর বা ছাগলের উপর যার উপরেই ডিপেন্ড করতে হোক। গতকাল জাতীয় সংসদে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেছেন, দুর্নীতি দমন কমিশন, গণমাধ্যম বা রাজনীতিবিদেরা এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে চিহ্নিত করতে পারেননি, তাকে চিহ্নিত করেছে একটি বোবা প্রাণী, ছাগল। আপনার কি মনে হয় ডাক্তার হাবিব মিল্লাত, যে দায়িত্বশীল জায়গায় ছাগল নিয়োগ দেওয়া উচিত? আমি এটা এখন বলতে পারবো না, তবে 10 বছর পর কি হয় বলতে পারবো না। আপনি দেখেন কুকুরদের কিন্তু ট্রেনিং দেয় মাদকের বিরুদ্ধে, মানুষ অপরাধী খুঁজে বের করার বিরুদ্ধে, তারা কিন্তু অনেক বেশি সাকসেসফুল। আগে কিন্তু এটা যখন এই যে সিসি ক্যামেরা ছিল না, তখন কিন্তু কুকুরের উপর নির্ভর করে অনেক কেস ফয়সলা হয়েছে। আবার এখন দেখেন যদি কোনো
মামলার তদন্তে যায়, প্রথমেই তারা বলে সিসিটিভির ফুটেজ নিয়ে আসো। অর্থাৎ প্রযুক্তি নির্ভর, কুকুর থেকে প্রযুক্তিতে উঠে গেছি। এখন ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যদি প্রযুক্তি বিনাশ হয়ে যায়, ছাগলের উপর নির্ভর করব কিনা ছাগলবিদরা এটা ভালো বলতে পারবে। আমার পক্ষে বলাটা আসলে খুবই কঠিন একটি কাজ। তবে আমি মনে করি যে বিধি আসুক না কেন, যাই করা হোক না কেন, আমাদের এ ব্যাপারগুলো সিরিয়াসলি দেখা উচিত। এবং শুধু একজন দুইজন না, সেদিন সংসদেই শুনলাম, বলবো হাজার খানেকের কথা, মাহবুল হানিফ বলেছেন যে হাজার খানেকের বিরুদ্ধে অভিযোগ জমা হয়েছে, সেই অভিযোগটি খতিয়ে দেখা উচিত বলে আমি বিশ্বাস করি বা মনে করি। জি, একটা প্রশ্ন আপনাকে করে আমি মাহমুদা হাবিবার কাছে যেতে চাই। আপনি বলেছেন একটা ছায়া ছিল মতিউর রহমানের উপর, একটা ছায়া ছিল যেটা প্রকাশ পেয়েছে তখন তত্ত্বাবধায়ক সরকারের আমলে। ছায়ার কথা আমরা জানি, স্বয়ং নাম্বার 1ই তার পক্ষ হয়ে ফোন করেছে, কিন্তু গত 15 বছরে না, তিনি নাম্বার 1 থেকেও ফোন গিয়েছিল। আচ্ছা, নাম্বার 2, হ্যাঁ নাম্বার 2। এখন তার মাথার উপর ছায়া কে, সেইটা আপনি জানেন কিনা? গত 15 বছরে ছায়া বদল, সরকারের বদলের সাথে ছায়াও বদল হওয়ার কথা। এখন তাকে কে ছায়া দিচ্ছে? এত আমি প্রশ্ন আসছি, আপনার কাছে উত্তরে আসছি। মাহমুদা হাবিবা, আপনারা আজকে দেখলাম অনুমতি চেয়েছেন, আপনারা সমাবেশ করতে চাচ্ছেন। সমাবেশ আসলে কি উদ্দেশ্য করবেন? আপনাদের টপিকটা কি হাসিল করার জন্য? 2 মিনিট সময়। ধন্যবাদ আপনাকে। আমরা সকলেই অবগত আছি যে আমাদের সম্মানিত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 3বারের সাবেক প্রধানমন্ত্রী, তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় এখন হসপিটালাইজড আছেন এবং বেসিক্যালি বহুদিন যাবৎ তাকে নিয়ে এক ধরনের মানে গেম খেলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। 6 মাস করে জামিন তাকে বাড়িয়ে দেয়া হয়। তার যে বেসিক রাইট প্রপার ট্রিটমেন্টের, একজন সিনিয়র সিটিজেন হিসেবে, একজন সাবেক সেনা কর্মকর্তার স্ত্রী হিসেবে, একজন মানে মুক্তিযোদ্ধার স্ত্রী হিসেবে তিনি তার নিজের পরিচয় বাদও যদি দেন, বাংলাদেশে অসংখ্য উদাহরণ থাকা সত্ত্বেও সাজাপ্রাপ্ত বা জেল খাটা ব্যক্তিদের বিদেশে চিকিৎসা নেওয়ার অসংখ্য উদাহরণ থাকা সত্ত্বেও বারবার সরকার এটা ডিনাই করছে এবং বেসিক্যালি খুব স্লোলি তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই হোল প্রসেসটা সেটাকে যদি আপনি একটা স্লো হত্যাকাণ্ড হিসাবে দেখেন, তাহলে আসলে মানে এখানে কোনো ভুল নাই। আমার সঙ্গে আজকে যিনি আমার সম্মানিত সহবক্তা আছেন, তিনি পেশায় একজন চিকিৎসক। তিনি খুব ভালোভাবেই জানেন যে বেগম খালেদা জিয়ার জটিলতা কোন পর্যায়ে পৌঁছেছে। লিভার নিয়ে যে জটিলতা ছিল, সেই জটিলতা এখন ফুসফুস এবং হার্ট, এগুলো সবই ক্রমান্বয়ে মানে সংক্রমিত হয়ে গেছে। এর আগেও আমরা কিন্তু বহুবার দেখেছি যে আমাদের দেশে যদি মনে করেন মানে রোগীর পরিবার বা ভিকটিমের পরিবার যে যথেষ্ট চিকিৎসা হচ্ছে না, সেক্ষেত্রে বিদেশে যাওয়ার অসংখ্য নিদর্শন আছে। আপনার মনে করিয়ে দেই 11-11 সময়ে কানের চিকিৎসার জন্য আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, যিনি আপনার বাংলাদেশে চিকিৎসা থাকার পরেও কিন্তু তাকে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল আসাম আব্দুর রবকে, জিয়াউর রহমানের সময় বাইরে গিয়েছিলেন সাজাপ্রাপ্ত অবস্থায় হাজি সেলিম। এইভাবে যদি আমি বলতে থাকি নামটা খালি দীর্ঘায়িতই হবে। আমাদের আগামী 29 তারিখ, 1 তারিখ এবং 3 তারিখ 3টা কর্মসূচি ঘোষণা করা হয়েছে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে এবং তার বিদেশে চিকিৎসার সুযোগ পাওয়ার অধিকারের দাবিতে। জি মাহমুদা হাবিবা, আমি 2 মিনিট আপনার কথা কোনো বাধা না দিয়ে শুনলাম এবং পুরোটা সময় আপনি আপনাদের দলের যিনি প্রধান তার সুস্থতার জন্য আপনারা সমাবেশ করবেন বললেন এবং আপনাদের সমাবেশের কারণ আমি বলছি, আমাকে প্রশ্নটা করতে দিন। আপনি বললেন যে 29শে জুন রাজধানী নয়াপল্টনে সমাবেশ করবেন, 1 জুলাই সব মহানগর, 3 জুলাই সারা দেশের জেলা শহরে সমাবেশ করবে। এই 2 মিনিট আমি কোথাও শুনলাম না যে দেশে যেই টপিকগুলো নিয়ে দেশ টালমাটাল, দুর্নীতি, ব্যাংকের টাকা পাচার হয়ে যাচ্ছে, দ্রব্যমূল্য, ডিমের দাম বেশি, একটা বারের জন্য আপনি এই কথা উচ্চারণ করলেন না। বিএনপি কি আসলে সবসময় উল্টো পথে হাঁটে? মানে জনগণ যেই পথে যায় তার উল্টো দিকে বিএনপি যায়, বিষয়টা এমন কিনা? আমাকে একটু সময় দেন। যে আপনি যেটা বললেন, সাবেক প্রধানমন্ত্রী একজন আসামি যিনি, যাকে একটা চিকিৎসার মানে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না, উনি কিন্তু এখানে একটা রেটরিক কিংবা এখানে একটা উপমা হিসাবে আপনি ধরেন। এই দেশে, যেই দেশে সাধারণ মানুষের চিকিৎসা, আপনি খুব বিশেষ অসাধারণ মানুষ না হলে ওই মাথা নাড়া করে কিছুক্ষণ আগে যে আলাপ
আলাপটা আপনি করছিলেন, ওনারা দেশের বাইরে প্রত্যেকেই চলে যেতে পারেন। আসাদুজ্জামান সাহেবের কথাটা বোধহয় আপনি ভুলে গেলেন, তিনি সাবেক কমিশনার ছিলেন, তিনি তো সপরিবারেই দেশের বাইরে আছেন। যার যার চিকিৎসা করতে গিয়েছেন তিনি বলেছেন, অবশ্যই চিকিৎসা করতে গিয়েছেন, কিন্তু তার তো খুব সুসময় চিকিৎসা করতে গেছেন, যেই সময় তার সম্পদের মানে ব্যাপক হিসাব বেরিয়ে এসেছে। একই সাথে আপনি জানেন তো বোধহয় যে 2 জন পুলিশ কর্মকর্তা যারা এই সংবাদ দিয়েছে তাদেরকে সম্ভবত প্রত্যাহার কিংবা সাসপেন্ড করা হয়েছে। দেখেন, আপনি জানতে চেয়েছেন 29-এর কর্মসূচিটা কি, আমি আপনাকে সেই কর্মসূচিটা নিয়ে বলেছি। বিএনপির আমাদের বিএনপি শুধু একটা দল নয়, এটা দেশের মানুষ, একটা খুব বড় অংশের মানুষের মানে মানুষ জগতে এবং তাদের মত পথের একটা প্রতীক। এই বিএনপি দলটার প্রধান, আপনি একটা জিনিস খেয়াল করেন, তারই তো একটা সুচিকিৎসা ব্যবস্থা বের করা যাচ্ছে না। আপনি সাধারণ মানুষের কোন বিষয়টা নিয়ে কথা বলবেন যেখানে আসলে আপনার রাইট সিকিউর হয়েছে? আপনাকে ছাগল নিয়ে কথা বলতে হয়েছে, কেন বলতে হয়েছে জানেন? কারণ এখানে কোনো দায়িত্বশীল ব্যক্তি নাই যাকে আপনি ধরতে পারেন। আজকে সাদেক এগ্রো ভাঙা হচ্ছে, সাদেক এগ্রো তো আছে 5-7 বছর, এবং সাদেক এগ্রোর মালিক কে? তিনি এই যে এগ্রো সমিতির সভাপতি, তিনি খুব একটা হালকা লোক নন। তার ফেসবুকে যান, দেখেন পোস্টগুলো দেখেন যে ছত্রছায়া তার কোথা থেকে কোন জায়গা থেকে তার মাথায় হাত আছে, ওয়াসার জায়গায় তিনি ছিলেন। এবং ছাগলের তো আর দোষ না, ছাগলটা এখানে রূপক, কিন্তু মনে রাখতে হবে প্রজন্ম বদলাচ্ছে। এই ভার্চুয়াল ওয়ার্ল্ড এখন ভেরি পাওয়ারফুল। টোটাল বিষয় আপনার একটা জিনিস বললেন না, যে সময় কিন্তু বদলে গেছে। এখন মিডিয়া যেটা, সেটা কিন্তু বর্তমান যেটা মানে চলমান যেটা প্রাতিষ্ঠানিক মিডিয়া, সেটার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল বলেই আপনার এই মতিউর বেরিয়ে এসেছে। মতিউর বেরিয়ে সাইদ আব্দুল্লাহ বলে আরো একজন এটা নিয়ে ডিটেলস ভিডিও করেছে। দিনের পর দিন যখন এটা নিয়ে ফেনাইতে হয়ে গেছে, বিষয়টা অনেক বেশি চর্চিত হয়েছে, তখন যে মতিউর সাহেব ধরা পড়েছেন। প্রথমে ছাগলকাণ্ডে কিন্তু নয়। ফলে ভার্চুয়াল মিডিয়ার পাওয়ারটা। মাহমুদা হাবিবা, আমি প্রথমে যে 2 মিনিট আপনাকে কথা বলতে সময় দিলাম, অবশ্যই দেশের একজন প্রবীণ রাজনীতিবিদ, তিনি অসুস্থ, তার সুস্বাস্থ্য সবাই যে দলের প্রধান, তার সুস্বাস্থ্য সবাই কামনা করে, তার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা সরকার করছে, তিনি দেশের বাইরে যাবেন না। আমি বলছি মাহমুদা হাবিবা, যে কথাটি সরকারের তরফ থেকে বলা হয় সেটার কথাই আমি বলছি। আমাকে প্রশ্নটা শেষ করতে দিতে হবে। জি, তাকে আপনারা বিদেশে নিয়ে যেতে চাচ্ছেন, প্রথমত দেশের চিকিৎসা ব্যবস্থায় আপনাদের আস্থা নেই, সে কারণে নিয়ে যেতে চাচ্ছেন, আপনারা চাচ্ছেন তার উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য। কিন্তু এই সবের মধ্যে বাংলাদেশের প্রতিটা পরিবারের যে সমস্যা, দ্রব্যমূল্য, দুর্নীতি নিয়ে সবাই কথা বলছে, সেগুলো একবারও আসলো না। মাহমুদা হাবিবা, আপনারা কি আসলে জনগণের সাথে নেই? 1 মিনিট সময়। দেখুন, এই কথাটা তো আসলে আর বলার কিছু নাই। যেটা আপনি বললেন, দ্রব্যমূল্য শুধু না, আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষায় যেটা এই মুহূর্তে সবচেয়ে বার্নিং টপিক, ছাগল ছাড়া, সেটা যদি ছাগলকে টপিক হিসেবে আনেন, সেটা হচ্ছে আমাদের চুক্তি যেটা MOU করে এসেছেন আমাদের প্রধানমন্ত্রী। এবং আমাদের এটা ব্যাপক, দেখেন, এটা একটা ব্যাপক কর্মসূচি বিএনপির আসছে। দুটো জিনিস খেয়াল রাখতে হবে, যে ভারত আমাদের সর্ববৃহৎ প্রতিবেশী, আমাদের লংগেস্ট ল্যান্ড মানে ল্যান্ড বর্ডার আমরা শেয়ার করি ভারতের সাথে। কাজেই যেই চুক্তিটা হয়েছে, এইটার পর্যালোচনা করা এবং এটা থেকে আসলে প্রাপ্তির জায়গাটা কতটুকু, এটা কিন্তু একটা হোমওয়ার্কেরও বিষয়। এটা এমন না যে শুধুমাত্র প্রধানমন্ত্রী করে এসেছেন বলেই আমরা রিজেক্ট করছি। এইটা প্রাথমিক দৃষ্টিতেই দেখা যায় যে এই চুক্তি থেকে বাংলাদেশে প্রাপ্তির কিছু নাই, কিন্তু সেটা কাগজে কলমে, এবং যখন এটা পরিসংখ্যানে উঠে আসবে তখন এটা আরও বেশি পাওয়ারফুল হবে। আপনি নিশ্চিত থাকেন আমাদের এই কর্মসূচি আসছে, নিয়মিতভাবে আমরা কাজ করেছি, আমরা নিয়মিতভাবে। জি মাহমুদা হাবিবা, আসছি। জি ডাক্তার হাবিব মিল্লাত, স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক বলেছেন, রাসেল ভাইপার সাপ এ সরকারে চলে এসেছে। যখন সাপ আসে প্রকৃতিতে বেজিও থাকে, এই বেজি সাপকে নিয়ন্ত্রণ করে সরকারের বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে, কিন্তু বেজি ওই পরিমাণ নেই যে সাপ ধরবে। রাসেল ভাইপার ধরতে সরকারের কাছে বেজি নেই, নাকি বেজি আছে কিন্তু ঠিকঠাক মতো কাজ করছে না? বেজি মানে উন্নত বেজি আনতে হবে, উন্নত জাতের বেজি, এইরকম কিছু কিনা? 1 মিনিট বলেছেন। তিনি কিন্তু যুবলীগের সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সদস্য, সুতরাং তিনি আওয়ামী লীগের একটি অংশ। এখন আওয়ামী লীগ সুযোগ দেওয়াতে তিনি হয়তোবা স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছেন। সংসদে কথা বলা আর সেটা কাজে পরিণত করার মধ্যে পার্থক্য অনেক বেশি। সুতরাং বেজি আছে কিনে তিনি তো বেজির দায়িত্ব পালন করার চেষ্টা করছেন বা করে যাচ্ছেন বা করুকুনি। এবং আপনি একটা জিনিস দেখেন, বেজি কিন্তু এই সরকারের মধ্যে থাকার কারণে সংসদ সদস্য, তার কোনো আসলে সাইনিং অথরিটি নেই, তার কোনো নির্বাহী ক্ষমতা নেই। তার কোনো নির্বাহী ক্ষমতা নেই, কিন্তু তার অর্থ এই না যে তার কোনো প্রভাব নাই।
আমি নিজেও দুইবার সংসদ সদস্য ছিলাম, আমি জানি আমি কোনো কিছু সিগনেচার করতে পারতাম না, আমি কোনো নির্বাহী ক্ষমতা অধিকার দিতে পারতাম না, কিন্তু পরিবর্তন করার জন্য শুধু স্বাক্ষর করাই একটা কথা নয়, যে প্রভাব বা ইনফ্লুয়েন্স এটা একটা বিরাট ফ্যাক্টর বলে আমি মনে করি, যা আমার জীবনে দেখেছি, অনেক কিছু করেছি প্রভাব খাটিয়ে, সেটা ভালোর জন্য, সেই কাজটি সবাই করতে পারেন। দ্বিতীয়টি, আপনি যে কথাটি বলছিলেন, জি আরো 30 সেকেন্ডে শেষ করব। 30 সেকেন্ডে শেষ করা আসলে কঠিন, কারণ এতগুলো কথা ওনারা বলেছেন যে কানের চিকিৎসার জন্য জননেত্রী শেখ হাসিনাকে যেতে হয়েছে। জননেত্রী শেখ হাসিনা কিন্তু তখন কোনো সাজাপ্রাপ্ত আসামি ছিলেন না, এটা কিন্তু মনে রাখতে হবে। একজন মুক্ত মানুষ আর একজন আইনের মাধ্যমে মুক্তি পাওয়া মানুষের মধ্যে কিন্তু পার্থক্য আছে, এবং তার মধ্যে বাধ্যবাধকতা রয়েছে। সেই মুক্তির শর্তগুলোর মধ্যে দুটি শর্ত আছে, সেটা আমরা সকলেই জানি, সুতরাং একভাবে দেখা ঠিক হবে না। আর দ্বিতীয়ত, আমরা নিজেদের অনেক সমালোচনা করি, আওয়ামী লীগেরও সমালোচনা করি, এটা ঠিক আছে। যে দেশের একজন মানুষ 10 বছর প্রধানমন্ত্রী, ওনারা 3 মাস বাড়িয়ে বলবেন, থাকা অবস্থায় দেশের নিজের জন্য স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করতে পারেননি, তাদেরকে সফল সরকার বলা যায়? আমাদের উপরে এই ব্লেম আসবে, আমি অস্বীকার করছি না, কিন্তু যে দেশে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা করার জন্য হসপিটালে ভর্তি হওয়া থেকে বিদেশ যাই করছেন, কেন দেশে কি সেই 10 বছর ক্ষমতায় থাকার জন্য স্বাস্থ্য ব্যবস্থা এমন পর্যায়ে আনা যেত না? আমাদের কথা বাদ দেন, এমন আনা যেত না যে বাংলাদেশের একটা মানুষকেও স্বাস্থ্য ব্যবস্থার জন্য দেশের বাইরে যেতে না হয়? বাংলাদেশের বাজেট হচ্ছে 36 থেকে 38 হাজার কোটি টাকা পার বছর। জি, আমার মনে হয় 40 হাজার কোটি টাকা আমরা শুধু এই মেডিকেল ট্যুরিজমের জন্য খরচ করছি প্রতি বছর। জি ডাক্তার হাবিব মিল্লাত, গত 15 বছরে কি হয়েছে সেটা নিয়ে নিশ্চয়ই মাহমুদা হাবিবা প্রশ্ন তুলতেই পারেন, কিন্তু আমার প্রশ্ন ডাক্তার হাবিব মিল্লাত, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দুর্নীতি বিষয়ে শুধু সরকারি কর্মকর্তাদের দিকে আঙুল না তুলে রাজনীতিবিদদের আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত। ঠিক এর আগের দিন জাতীয় সংসদে মাহবুবুল আলম হানিফ বলেছিলেন সার্কের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও কেনাকাটায় দুর্নীতি হয়, সেখানে রাজনীতিবিদদের সুযোগ কোথায় যদি সরকারি কর্মকর্তারা জড়িত না থাকেন? 2018 সালে জনপ্রশাসন নিয়ে তথ্য এসেছিল 1000 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা হয়েছিল, যেটা কিছুক্ষণ আগে আপনি বললেন। এরকম হাজার মতিউর আছেন, বলেছেন সরকারি কর্মচারী আইন 2018 নিয়ে আবার ভাবতে। তিনি বলেছেন, হানিফ সাহেব বলেছেন, রাজনীতিবিদদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হলে তাদের গ্রেপ্তারে অনুমতি নেওয়া লাগে না, কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে একই ধরনের মামলা হলে তাকে গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিতে হয়। এই আইন কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি করতে উৎসাহিত করছে। সংসদ সদস্য মোতাহার হোসেন বলেছেন, সরকারি কর্মকর্তারা দেশে বিদেশে বেগমপাড়ায় বাড়ি গাড়ি করে, সরকারি কর্মকর্তারা সুইস ব্যাংকে টাকা রাখেন, দোষ হয় রাজনীতিবিদদের। আবার স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন দেশে দুর্নীতির পরিমাণ আগের চেয়ে কমেছে। সরকারি দলের সংসদ সদস্য BM কবিরুল হক বলেছেন স্বীকার করতেই হবে যে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। তিনি বলেছেন সরকারের বিভিন্ন প্রকল্পের পিডি আছেন, একজন পিডি কত শত কোটি টাকার মালিক তা কল্পনা করা যায় না। আমি এতজনকে কোট করলাম এই কারণে, একটু বোঝানোর জন্য ডাক্তার হাবিব মিল্লাত, দুর্নীতি বিষয়ে আওয়ামী লীগের মধ্যে কি দুটি অংশে ভাগ হয়ে আছে কিনা? কেউ মনে হচ্ছে রাজনীতিবিদদের দলে, কেউ আবার আমলা বা পুলিশ কর্মকর্তাদের ঢাল হিসেবে কাজ করছেন। এরকম কোনো কিছু দলের ভিতরে থেকে আপনি টের পাচ্ছেন কিনা? 2 মিনিট সময়। আমি আসলে আপনার কথার সাথে একমত হতে পারলাম না, তবে একটি কথা আপনি না, আমি প্রশ্ন করেছি যে এমন কিছু টের পেয়েছেন কিনা। আমি আসলে টের পেয়েছি একটি জিনিস, সেটি হচ্ছে দুর্নীতিবাজ এই জননেত্রী শেখ হাসিনার সময় যেখানে থাক না কেন, যদি প্রকাশ হয়, এবং চেষ্টা তো হচ্ছে ধরার জন্য, তারা বিচারের আওতায় আসে সব সময়। এটা প্রথম কথা। দ্বিতীয় কথাটি হচ্ছে, আপনি আমাদের পার্টির পালিয়ে যাওয়ার পর বিচারের আওতায় আসে এরকম কিছু না, পালিয়ে যাওয়ার পর না, বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে। বলেন, বাংলাদেশের 37 জন আইজিপি ছিলেন, আওয়ামী লীগ তো 15 বছর 20 বছর ক্ষমতায়, তার সময় 7-8 জন আইজিপি ছিলেন। তাদের বিরুদ্ধে কারো বিরুদ্ধে অভিযোগ আসলে সেই আওয়ামী লীগ সরকারে কিন্তু বিচারের আওতায় এনেছে, দুদকের আওতায় এনেছে। অন্য কোনো আইজিপিরা যদি কিছু করে থাকেন অন্য সরকারের সময়, সেটা কি এসছে? বলেন আপনি। জেনারেল এরশাদ তো অনেকদিন ক্ষমতায় ছিলেন, বিএনপি তো প্রায় সব মিলে জিয়াউর রহমান সহ 15-16 বছর ক্ষমতায় ছিলেন, 11 বছর তো এখানেই ছিলেন। তাদের সময় কি বড় কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এসছে এবং সেটা বিচারের আওতায় এসছে? আসেনি, কিন্তু আমি প্রমাণ দিয়ে বলতে পারি আসেনি। সুতরাং এই সরকারের সময় কোনো কিছুই আনচ্যালেঞ্জ যেতে দেওয়া হবে না, বিশেষ করে দুর্নীতির ব্যাপারে। আপনি যে কথাটি বললেন আমাদের পার্টির সাধারণ সম্পাদকের ব্যাপারে, সেটি হচ্ছে যে তিনি কিন্তু সুস্পষ্টভাবে, তিনি কিন্তু কাউকে প্রোটেক্ট করার জন্য কথাটি বলেননি। তিনি বলেছেন সরকারি কর্মকর্তাদের দিকে এবং রাজনীতিবিদদের দেখার জন্য। রাজনীতিবিদ বলতে শুধু আওয়ামী লীগ কিন্তু না, বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী 63 দলও কিন্তু আছে।
তাদেরকেও আয়নায় চেহারাটি দেখতে বলেছেন। কারণ আমরা হাওয়া ভবনের কথা শুনেছি, আমরা শুনেছি টাকা পাচারের কথা, বিভিন্ন কথা আমরা শুনেছি, বিভিন্ন কমিশন বাণিজ্যের কথা আমরা শুনেছি। সে ব্যাপারে না গিয়ে আমি বলতে পারি, যদি কেউ অপরাধ করে থাকে, রাজনীতি করুক বা না করুক, সরকারি কর্মকর্তা হোক না হোক, তার বিচার হওয়া দরকার, তাকে দোষী সাব্যস্ত করা দরকার, তার বিরুদ্ধে যত কিছু সম্ভব সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে বলে আমি মনে করি। এবং পার্টির, সে মন্ত্রী থাকুক আর পার্টির নেতা পর্যায়ে থাকুক বা পার্টির কর্মী থাকুক, তাদের কিন্তু মতামত একই, এর মধ্যে আমি কোনো বিভাজন কখনোই দেখি না। জি, ডাক্তার হাবিব মিল্লাত, আজকে যে কিছুক্ষণ আগে অনুষ্ঠান শুরুর আগে সংসদে শুনে আসলাম যে সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম জাতীয় সংসদে বলেছেন, বেনজিরের দুর্নীতির অভিযোগ যদি সত্যিই না হবে তাহলে তারা দেশ ছেড়ে পালাবেন কেন? মিল্লাত সাহেব, মানে পিকে হালদার, বেনজির কিভাবে কার সাথে সমঝোতা করে পালিয়ে যায়? কেন বলছি, কিছুদিন আগে অনেকটা আমাদেরকে একটু মনে হচ্ছিল হুমকি বা একটু ধমকের সুরেই কয়েকজন মন্ত্রী বলেছেন অভিযোগ প্রমাণ হওয়ার আগে কাউকে বলা যাবে না, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা যাবে না, যেটা খুব সহজ ভাষায় অ্যাডভোকেট কামরুল ইসলাম বুঝতে পারেন যে তিনি দায়ী না হলে, তিনি দোষী না হলে কেন পালিয়ে যাবেন, সেটা বোধহয় আমরা সবাই বুঝতে পারি না। এরকম কিছু 1 মিনিট সময়। আইনটা সত্যি খুব কঠিন জিনিস। জি, আপনি দেখেন আইনে বলা আছে যে আইনে যেন একজন নিরপরাধ শাস্তি পায়, অপরাধীরা মাঝে মাঝে ছাড় পেয়ে যায় আইনের ফাঁক ফোকর মিলিয়ে। যখন বেনজির আহমেদ পালিয়ে গেছেন তখন কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা শুরু হয়নি, তদন্ত পর্যায়ে ছিল। সেই সময়টিতে সে লুকিয়ে চোরের মতো পালিয়ে গেছেন। সুতরাং এটাকে সরকার থামানোর কোনো আসলে উপায় নেই। বরঞ্চ আমাদের এখন সংসদে কথা হচ্ছে যে নিয়ম করে কারো বিরুদ্ধে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে বা প্রমাণ পাওয়া যায়, তাদেরকে বিভিন্নভাবে এয়ারপোর্ট থেকে যেন বের করা হয়। ডাক্তার হাবিব মিল্লাত, আপনি ডাক্তার কিন্তু আইন ভালো বোঝেন, আমি জানি। আইনে তো এমনও আছে দুদক চাইলে আগে মামলা করে পরে তদন্ত করতে পারে, সেটা কেন দুদক করলো না? আপনার কি মনে হয়? না, দুদকের প্রসিডিংস কিন্তু আছে, দুদকের কাছে অভিযোগ জমা হতে হয়, দুদকের মিটিংয়ে আলোচনা হতে হয়, মিটিংয়ে আলোচনা হয়ে সিদ্ধান্ত হবে যে কি করবে তারা। এই মতিউরের বিরুদ্ধে অনেক আগে থেকে দুদকের অভিযোগ। জি, 4 বার মতিউর রহমান আইনের ফাঁক ফোকর গলিয়ে পালিয়ে গেছে। 30 সেকেন্ড। মতিউর রহমান নয়, এরকম ভাবে প্রভাব খাটিয়ে এখন দুদক সম্বন্ধে বলতে গেলেও তো আসলে দুদকের তো উচিত নির্মোহ, নির্লোভ এবং কোনো পক্ষপাতহীনভাবে বিচার করা। কিন্তু অতীতে আমরা নিজেরাও প্রমাণ পেয়েছি যে কখনো কখনো তারা প্রভাবিত হয়ে কাজটি করেন। কিন্তু এটা তো আসলে সরকারের উপর না, দুদক তো একটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা, তাদের এই ব্যাপারে তো দায়িত্ব নিয়ে কাজটি করা উচিত। আপনার কি মনে হয় হানিফ সাহেব সংসদে যে 2018 সালে জনপ্রশাসনের তথ্যের কথা বলেছেন, 1000 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা হয়েছিল, সেই ফাইল ওপেন হবে? 2018 সাল, 5 বছর পেরিয়ে 6 বছরও পেরিয়ে গেছে। অবশ্যই শুধু 1000 ফাইল নয়। আপনি একটা কথা চিন্তা করে দেখেন যে এই বাংলাদেশের 53 বছরের ইতিহাসে অনেক সরকারি তো ক্ষমতায় ছিল, সরকারি কর্মকর্তাদের অবশ্যই, জনপ্রতিনিধিদের অবশ্যই, তাদের তো 5 বছর অন্তর কিংবা প্রমোশনের আগে তাদের একটি হলফনামার মতো নেওয়া ছিল। রাজনীতিবিদরা কখন ধরা পড়ে? যখন তারা ইলেকশন করতে যান, যখন তারা হলফনামা জমা দেন, তখন পত্র পত্রিকা থেকে দুদক লাফিয়ে পড়ে। কিন্তু সরকারি কর্মকর্তাদের জন্য এই ধরনের কোনো নিয়ম না থাকার কারণে তারা কিন্তু পার পেয়ে যান বছরের পর বছর ধরে, এবং রিটায়ারমেন্টের পরে এই প্রথম আমরা দেখতে পাচ্ছি যে কাউকে না কাউকে ধরা হচ্ছে। এরা কিন্তু রিটায়ারমেন্টে চলে গেলে তেমন কাউকে ধরা হয়নি। জি, এই প্রথম দেখা হচ্ছে। কিন্তু গত 15 বছরে আপনার কি মনে হয় এই আমার মনে হয় 53 বছরের কথা বলেন, শুধু 15 বছরের কথা বলেন না। আপনাকে তো আমি 53 বছরের কথা কেন জিজ্ঞেস করব? কারণ বাংলাদেশের ইতিহাসে আসতে হবে তো আমাকে। আমি 15 বছর নিয়ে একটু, যেহেতু আমার এর আগে আমার বয়সে এমন ছিল না যে খুব বেশি মনে থাকার কথা, আমি একটু 15-16 বছরের কথাটাই বলি যে আপনার কি মনে হয় আইনে এই যে ফাঁকফোকর, এই যে গ্যাপটা, আপনার কি মনে হয় যে যেটা লোকে বলার চেষ্টা করে যে প্রশাসন, পুলিশ সবাই মিলে আপনাদেরকে পরপর 3 বার ক্ষমতায় রেখেছে, সেই কারণে আপনারা জেনেও এটার জন্য খুব বেশি একটা ব্যবস্থা নেন না? এটা কিন্তু লোকে বলে, আমার কাছে কোনো প্রমাণ নেই, আমি কেবল আপনার মন্তব্য জানতে চাচ্ছি। 1 মিনিট। প্রথমত হচ্ছে যে প্রমাণ ছাড়া কথা বলে একদমই ঠিক না। সাংবাদিক প্রথমে আন্দাজে ঢিল ছুড়ে। জি, আন্দাজে ঢিল, ওই যে ছোটবেলায় শুনেছি যে আন্দাজে অনেক কিছু, সাংবাদিকের কাজ করার স্টাইল, আপনি স্টাইল করেন যে আন্দাজে ঢিল ছুড়বেন এই জায়গাটিতে যেখানে লাগার সম্ভাবনা থাকবে। আর যদি মনে করেন 10টি ঢিল ছুড়লাম একটাতে লাগলেন, তাহলে সেটা কত ভালো সাংবাদিকতা, সেটা পরে আলাপ করে। আমি কথায় আসছি যে আপনি বলেছেন যে 15 বছরের মধ্যে এই ধরনের, প্রশ্নটি কি ছিল? প্রশ্নটি এমন ছিল যে এই 15 বছর একের পর একবারের পর আরেকবার ক্ষমতায় আসে তারা কতটুকু সহযোগিতা করেছে? তারা সহযোগিতা করেছে বলে তাদের প্রতি আপনারা কঠোর না। আমাদের মতো দেশে আপনি
তো পিছনে ফিরে যেতে চান না, কিন্তু বাংলাদেশের পিছনে ফিরতেই হবে অথবা পার্শ্ববর্তী দেশগুলোর দিকে তাকাতে হবে। আপনাকে অবশ্যই বলতে হবে কোন সরকারের সময়, আমাকে একটি সরকারের নাম বলবেন যে আইন শৃঙ্খলা বাহিনী ব্যুরোক্রেটরা সেই সরকারের পক্ষে ছিল না। আবার সরকার পরিবর্তন হয়ে গেলে তারা চোখ উল্টিয়ে ফেলে নাই, আপনাকে বলতে হবে এক। আর দ্বিতীয়ত, আওয়ামী লীগকে যদি আজকে প্রশাসন বা অন্য কারো সহযোগিতা নিয়ে ক্ষমতায় আসতে হতো, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারতো না। কারণ আপনাকে প্রমাণ দিয়ে আমি বলি, 96 সনের মধ্য ফেব্রুয়ারি নির্বাচনের কথা আপনার মনে আছে? জি। তৎপরবর্তীকালে 6 সপ্তাহের মধ্যে নির্বাচন দিতে হয়, মনে আছে? এর কারণ একটি, প্রশাসন সমস্ত কিছু পক্ষে থাকা সত্ত্বেও বিএনপি টিকতে পারেনি একটি মাত্র কারণে, তাদের জনসম্পৃক্ততার অভাব ছিল এবং বিরোধী দল যারা ছিল আওয়ামী লীগ তাদের জনসম্পৃক্ততা ছিল। এখন ঘটনা ঘটেছে উল্টোটা, বিএনপি আগের অবস্থায় রয়েছে, অর্থাৎ তাদের জনসম্পৃক্ততা নেই, আওয়ামী লীগ জনসম্পৃক্ততা থাকার কারণেই এখনো টিকে আছে। তাছাড়া বিএনপি, আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন একটু আগে যে আপনারা তো বিএনপি কোনো ইস্যু ভিত্তিক কিছু করেন না। আমিও তাই দেখেছি বিগত 1.5 বছর 2 বছর আগে বিএনপি আন্দোলন শুরু করলে, কথাটা 1 মিনিটে 10 সেকেন্ডে শেষ করে দিব, তাদেরকে কখনো দেখি নাই যে সরকারকে হটানো, সরকারকে টেনে হিচড়ে নামানো, সরকার পদত্যাগ ছাড়া জনগণের পক্ষে কোনো কথা বলেছে বা জনগণের বা দাবি নিয়ে জোরালো কোনো আন্দোলন করেছে, এটা কখনোই দেখিনি তাদের। জি মাহমুদা হাবিবা, দুঃখিত অনেকক্ষণ আসলে ডাক্তার হাবিব মিল্লাতের সঙ্গে আমি কথা বললাম। বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে আপনারা নানা অভিযোগ তোলেন। গতকাল সংসদে দুর্নীতি নিয়ে সরকার দলের অনেক সংসদ সদস্য বেশ সরব হয়েছে, তাদের অনেকের কথা আপনাদের কথার সাথে কিছুটা মিলেও গেছে। এতে কি প্রমাণ হয় না যে বিরোধীদের গঠনমূলক বক্তব্য বা পরামর্শ গ্রহণ করে সরকার, বা আওয়ামী লীগের দলের মধ্যে এক ধরনের গণতন্ত্র আছে যেটা আপনাদের দলে নাই? আপনাদের দলে এক রাতে কমিটি বিলুপ্ত হয়, পরের দিন সকালবেলা কমিটি ঘোষণা হয় এবং সেটা আমরা জানতে পারি এক ব্যক্তির সিগনেচারে, এক ব্যক্তির মুহূর্তের ডিসিশনে হয়। তার মানে গণতন্ত্র কি আছে? মাহমুদা হাবিবা, দলের আমি 1 মিনিট সময় আমি মিল্লাত ভাইয়ের যে বিষয়টা কথা বলছেন দুর্নীতি নিয়ে, আমি সেখানে আসি। আজকে কালবেলাতে একটা লেখা আছে প্রখ্যাত সাংবাদিক ইশতিয়াক রেজার, ওখানে উন্নয়ন এগিয়ে না দুর্নীতি এগিয়ে একটা চমৎকার আর্টিকেল উনি লিখেছেন। টোটাল আর্টিকেল নিয়ে আমার বলার কিছু নেই, আমি জাস্ট ওখান থেকে সামান্য একটু পার্ট আপনাকে বলছি। আমাদের মোট জিডিপির 2 থেকে 2.5% যাই ঘুষ, এই যে সেবা সংস্থাগুলো, যেই সংস্থাগুলো ওনারা অস্বীকার করছেন, যে সংস্থাগুলো আসলে তাদেরকে পাওয়ারে টিকিয়ে রেখেছে বলেই ফুলে ফেপে এই জায়গাটায় এসেছে, সেইখানে জিডিপি 2 থেকে 2.5% ওখানে পরিমাণ অর্থ ওখানে হয়, এবং 3% যায় মেগা প্রজেক্টের যে কাঠ মানি বা সেইখানে, টোটাল 5%। এবার নিকল আপনার ইনফরমেশনের জন্য বলি, 18 কোটি লোকের দেশে আমাদের স্বাস্থ্যসেবার জন্য জিডিপির 1%-এর নিচে অর্থ বরাদ্দ, এবং সে আমাদের শিক্ষা খাতে 1.64, উইচ ইজ দুইটা মিলে 2.64, আর আপনি দুর্নীতি করছেন 5.5। এটা হচ্ছে ইশতিয়াক রেজা একজন প্রখ্যাত সাংবাদিক, এবং ধরে নেওয়া হয় যে তিনি খুব রেয়ারলি সমালোচনা করেন, কিন্তু উনি আজকে চমৎকার একটা আর্টিকেল লিখেছেন। দুর্নীতি এমন একটা পর্যায়ে এসেছে, রোগ যতক্ষণ ঢাকা থাকে ততক্ষণ এটা আসলে চোখে পড়ে না। কিন্তু যেটা উনি বারবার বলছিলেন, আমার সম্মানিত প্রতিপক্ষের বক্তা, যে বিএনপির সময় এটা হয়নি, তার আগের সরকার ওটা হয়নি। দেখেন, আপনি মিডিয়া, বর্তমান রেগুলার মিডিয়া যদি নাও চায়, তারপরেও অল্টারনেটিভ মিডিয়া এখন এত পাওয়ারফুল হয়ে গেছে, আপনার সাথে আমার কথোপকথন কি হচ্ছে, সেই কথোপকথনের ধরনটা যদি ভালো না হয়, সেটাও দেখা যায় যে আমরা শুনতে পাচ্ছি। এটা আগে আপনার হাতের মুঠোয় এত দুর্নীতি ছিল না, কিন্তু আমি কখনো জানতে পারতাম না। ধরে নেন ভার্চুয়াল মিডিয়া অনুপস্থিত, আপনি জানতে পারতেন মতিউর রহমান সাহেবের এই বালক পুত্র, 19 বছরের বালক পুত্র, সে একটা ছাগল কিনেছে 15 লাখ টাকা, এটা 2 দিন পরে পেপারে আসতো। আমি একটা কথা এখানে না বললেই হচ্ছে না, আপনি ভার্চুয়াল মিডিয়া শক্তিশালী বলে আমি বলছি একটু শুনেন আমার কথাটা, তাহলে বিষয়টা বুঝবেন যে ভার্চুয়াল মিডিয়া শক্তিশালী বলে দুর্নীতির খবর খুব পাচ্ছি আমরা, গণমাধ্যমে প্রকাশ হচ্ছে, কুইক আসছে, সেই কারণে হয়তো সরকার কিছু স্টেপ নিতে পারছে। আপনাদের সময় ভার্চুয়াল মিডিয়া ছিল না বলে আপনাদের সময় দুর্নীতির কোনো এক্সাম্পলের কথা, যেটা ডাক্তার হাবিব মিল্লাত বললেন, এরকম এক্সাম্পল আপনারা সেট করতে পারেননি, সেটাও কি আপনারাও কি দায় চাপাচ্ছেন মিডিয়ার উপরে? মিডিয়ার উপরে কোনো দায় কিন্তু আমি চাপাচ্ছি, মিডিয়া তখনও করতো, মিডিয়া খুব পাওয়ারফুল ছিল, মিডিয়ার উপরে তখন কিন্তু স্যাংশনটা ছিল না। আপনি যদি এখনকার হিসাব দেখেন, 86 বা 84% বোধ হয় বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে,
তখন আপনি দেখেন তো কটা নোট যেত, জানা যায় এরশাদ সাহেবের সময় কিছু নোট যেত। এটা একটা প্র্যাকটিস, কিন্তু সেটা হচ্ছে দেখেন যে কোনো প্র্যাকটিস, খারাপ প্র্যাকটিস খুব দ্রুত বাড়তে থাকে এবং এটা এক পর্যায়ে নিউক্লিয়ার বোমের মতো হয়ে যায়। এখন যেটা হয়েছে, সংসদে কথা না বলে উপায় নাই তো, ইনাদেরকে তো টিকে থাকতে হবে। যেই কথাটা উনি বললেন যে জনসম্পৃক্ততা, ভোট তো দরকার হয়নি তাদের এই সংসদে আসার জন্য। ভোট করে তো তারা আসেননি। যেই নির্বাচন করেছেন নিজেরা নির্বাচন করেছেন, যেই নির্বাচনের কোনো অস্তিত্ব নেই। আরো এক মিনিট, যে আপনি জিজ্ঞেস করে দেখেন, বা সাধারণ একটা বিষয় ভোট অধিকার, আপনি আপনার বয়স, আপনি তো তরুণ, এবং আপনি আপনার আশেপাশে আপনার জুনিয়রদের যারা ভোটার হয়েছে জিজ্ঞেস করে দেখবেন কয়জন ভোট দিতে পেরেছে কিংবা দেওয়ার আগ্রহ রেখেছে। যেখানে ভোট দিয়ে রেজাল্ট হচ্ছে 0, সেখানে তো আসলে ভোট দেওয়ার আগ্রহটা কমিয়ে যায়। আপনাকে আরও দুটো আমি এই প্রসঙ্গে পরিসংখ্যান দেই। সেটা হচ্ছে যে বণিক বার্তা, এটা সম্ভবত 23 তারিখের একটা রিপোর্ট এসছে। সরকারি কর্মকর্তা এবং ইনাদের গৃহিণীদের, মা বোনদের 86% মতো তাদের ব্যাংক অ্যাকাউন্টের প্রবৃদ্ধি ঘটেছে, মানে স্বাস্থ্য ভালো হয়েছে আর কি। আর আরেকটা জিনিস, আপনি রুটে সবসময় যাবেন, যেটা হবে না কেন, 2010-এ যখন একটা দায়মুক্তি আইন করা হয়েছিল আপনি জানেন, বিদ্যুতের ক্ষেত্রে, মেগা প্রজেক্টের ক্ষেত্রে, এবং যখন অন্যান্য ক্ষেত্রে যেটা আছে আপনি জানেন, যেটা আপনি কিছুক্ষণ আগেই বললেন, ঊর্ধ্বতনের অনুমতি ছাড়া আপনি কোনো অভিযোগ সামনে নিতে পারবেন না। আপনি তো ছেড়েই দিয়েছেন। আপনি 2010-এ 3 বছরের জন্য দায়মুক্তি করেছিলেন, সেটা বাড়তে 18 পর্যন্ত আসলে, এখনো মাইক্রোফোন ওপেন থাকুক। 23 এবং 24-এও কিন্তু আপনার ওই দায়মুক্তি মানে বিরাজ করছে। এবং এক বিদ্যুৎ কেন, বাকিরা কেন বসে থাকবে? তারাও তো সরকারি কর্মকর্তা, তাদেরও তো পাওয়ার আছে। কাজে খালি এক গ্রুপই টাকা বানিয়ে চলে যাবে, এই গল্পে তো আর কেউ আসছে না। ন্যাচারালি ঊর্ধ্বতনতার কখনো পারমিশন দেয় না তার বিরুদ্ধে কোনো। আপনি 1000 লোকের ফাইল বলছেন, এই ফাইলের সংখ্যা 18 থেকে 5 বছর হয়েছে, তো এই ফাইলের সংখ্যা এখন হবে 5000 বা তারও বেশি, কিন্তু সেই ফাইল কোনোদিনই দিনের মুখ দেখবে না। দিনের মুখ দেখবে কাদেরটা? এই যে বায়বীয় মামলা বেগম খালেদা জিয়া, তাকে নিয়ে যে আপনি 2 কোটি টাকা এখন ব্যাংকে আছে 6.5 কোটি টাকার উপরে, অথচ উনি সেইটার সাজা খাটছেন। আপনি নিকোল আমাকে বললেন যে আমি 2 মিনিট সময় দিয়েছেন, আমি উনাকে নিয়ে বলেছি একজন মানুষ মারা যাচ্ছেন, তিনি আমার নেত্রী এবং তিনি হচ্ছেন বাংলাদেশের মানে বিএনপির প্রধান নেত্রী। তাকে আমরা একেবারে অসহায় হয়ে হত্যাকাণ্ডটা দেখছি। আপনি আবারও 2 মিনিট দিবেন, আমি উনাকে নিয়েই বলবো, আমি ক্ষমা প্রার্থী সেই জন্য। কিন্তু তার মানে এই নয় যে বিএনপি জনসংশ্লিষ্ট কোনো মানে কাজের, মানে তাদের দাবির সাথে না। আমাদের মূল দাবিটাই তো তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করা। আপনি যে বলছেন মূল্যস্ফীতি কেন হচ্ছে, মুদ্রাস্ফীতি কেন হচ্ছে? আপনার ডিম কেন 15.5 টাকা দিয়ে আপনি কিনছেন? আপনি কেন 15.5 টাকা দিয়ে ডিম কিনতে বাধ্য হচ্ছেন? কারণ হচ্ছে আপনার তো সিস্টেমটা করাপ্ট হয়ে গেছে। আপনি যেই দিকেই তাকাবেন, সরকারের যে পিলারগুলো আপনি তো ভেঙে দিয়েছেন। কাজে এই পিলারগুলো থেকে কাজ বের করতে হলে প্রথম দরকার আপনার আপনাকে রিজেক্ট করতে পারতে হবে যে হ্যাঁ আপনি ভোট দেন এবং আপনি আপনার নেতা বেছে নেন। ওনাদেরকে বেছে নেন না, সমস্যা নেই তো। ভোট অধিকার যেটা নিয়ে যুদ্ধ করতে করতে এতদিন আসছি, এমন একজন নেত্রী যাকে নিয়ে আমি কথা বলেছি, কিন্তু তার সবই হারিয়েছেন। তার একটা পিসফুল শেষ সময়টা অন্তত দেওয়া উচিত। জি, নেত্রী আপনাদের মূল কনসেন্ট্রেশন বা কথা বলার মূল পয়েন্ট। মাহমুদা হাবিবা আসবেন। জি জি, একটা প্রধান পয়েন্ট। জি, মির্জা ফখরুল ইসলাম সাহেব আজকে একটা প্রশ্ন করেছেন। তিনি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশ্ন করছি কি এনেছেন এবার ভারত থেকে। প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন 5 দিন হয়ে গেছে, এখনো ফখরুল সাহেব কেন বুঝতে পারছেন না যে আসলে ভারত থেকে আমরা কি এনেছি বা প্রধানমন্ত্রী কি এনেছেন? মানে আমরা কি আসলে সরকারের তরফ থেকে কি আসলে ঠিকমতো ওনাকে মানে যেভাবে ব্রিফ করা হয়েছে উনি বুঝতে পারেননি? মানে এটা কি এখনো পরিষ্কার নয় যে আমরা কি এনেছি আর কি কি দিয়ে এসেছি? উনি কেন বুঝতে পারছেন না? উনি বুঝতে পারছেন না, এই কারণটি হচ্ছে যে উনি বুঝতে চাচ্ছেন না। বাকি আমরা সবাই সাধারণ জনগণ বুঝতে পারছি আমরা কি এনেছি। আপনার প্রথমে বুঝতে হবে যে আমরা কিছু চাওয়ার জন্য গেছি কিনা, যে উনি বুঝতে চাচ্ছেন না। বাকি আমরা সবাই সাধারণ জনগণ বুঝতে পারছি আমরা কি এনেছি। আপনার প্রথমে বুঝতে হবে যে আমরা কিছু চাওয়ার জন্য গেছি কিনা। উত্তরটি হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা চলতে চাই। এবং আপনি একটা আওয়ামী লীগের অ্যাডভান্টেজ দেখে থাকেন, এক সময় এই মোদিজি প্রাইম মিনিস্টার হওয়ার পর বিএনপিতে মিষ্টি খাওয়া শুরু হয়েছিল, সেই পর্ব শেষ হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগ একমাত্র দল, যে দল বর্তমান ভারতের ক্ষমতায় আছে এবং যে দল ভবিষ্যতে ভারতের ক্ষমতায় যাবে, তাদের 2 দলের সাথে ভালো সম্পর্ক। এত চমৎকার বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী সুলভ সম্পর্ক 2-1টি কাটা বাদ দিয়ে যে আর পৃথিবীর কোনো দেশে আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। শুধু এই 5 বছর সিকিউর হয় না আওয়ামী লীগের জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে। আগামীতে যদি অন্য কেউ ক্ষমতায় আসে, সেটাও কিন্তু আওয়ামী লীগের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকবে। এটা হচ্ছে পররাষ্ট্র নীতি এবং এই নীতিটি জাতির পিতা দিয়ে গেছেন
যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এই নীতি মেনে চীনে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। চীন ইন্ডিয়ার মধ্যে একটি বৈরী সম্পর্ক রয়েছে, এটা তো আর কাউকে বুঝিয়ে বলার দরকার নেই। সেই চীনের একজন মন্ত্রী গতকাল দেখা করেছেন, বলেছেন চীনের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য বাংলাদেশ এবং দুইজন চেষ্টা করছেন। ইন্ডিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন, চীনের সাথে সম্পর্ক উন্নয়ন, আমেরিকার সাথে নির্বাচন পূর্ববর্তীকালে একটু টানাপোড়েন ছিল, সেটা উন্নয়ন হয়ে গেছে। আপনি এর চেয়ে দূরদর্শী সফল কূটনীতি বাংলাদেশের ইতিহাসে কোথায় দেখেছেন? মানে শুধু আপনি খুব ভালো বন্ধুত্ব আমি বুঝতে পেরেছি, দে আর ভেরি গুড ফ্রেন্ড, কিন্তু এই ভেরি গুড ফ্রেন্ডকে মানে থেকে কি এনেছি কেন মির্জা ফখরুল সাহেব প্রশ্ন করছেন এখনো 5 দিন পরে? উনি হয়তো 5 দিন পরে হয়তো ওনার মনে পড়েছে যে ইন্ডিয়া বিরোধী সেন্টিমেন্ট করতে হলে আমি ইন্ডিয়ার পক্ষে কি বিপক্ষে সেটা বলি না, বাংলাদেশের পক্ষে। কিন্তু প্রত্যেকের রাজনীতির একটা বেস লাইন থাকে, তারা এখন ভারত বিরোধিতাকে রাজনীতি চাদর ফেলে চাদর। আমি আসলে প্রশ্নের উত্তর পাইনি ডাক্তার হাবিব মিল্লাত। আমি যেটা প্রশ্ন করতে চাচ্ছি যে তিনি বুঝতে পারছেন না কি এনেছি। আপনি বলছেন যে কিছু চাইতে গিয়েছিলাম কিনা, দেখেন কোথাও কিন্তু পরিষ্কার কোনো কথা নেই। অবশ্যই কথা আছে। আমাকে এক লাইনে বলেন আমরা কি এনেছি। প্রতিদিন যে 2 দিন উনি ছিলেন, সেই 2 দিন আপনাদের টিভিতে এবং প্রত্যেকটি মেইনস্ট্রিম মিডিয়াতে কি হচ্ছে না হচ্ছে একদম টিভিতে দেখাচ্ছে, নিউজ পেপারে প্রকাশ পাচ্ছে। 3টি এমইউ রিনিউ হয়েছে, 10টি এমইউ হয়েছে, এবং এগুলো কি আছে, কি পেয়েছি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। এটা কিন্তু চুক্তি নয়, সমঝোতা হচ্ছে যে দুজনের সাথে এগ্রি করলাম। যেমন তিস্তা নিয়ে কথা বলি, তারা বলেছে যে তিস্তা ট্যুর করে এসে তারা একটা রিপোর্ট দিবে। এটা হয়তো তারা হয়তো সময় ক্ষেপণ করতে চেয়েছে কিনা সেটা আমারও নিজেরও কথা, তবে এই ধরনের একটা কথা হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, আইটি সেক্টরে, বিদ্যুৎ সেক্টরে বিভিন্ন জায়গায় সমঝোতা চুক্তিগুলো স্বাক্ষর হয়েছে। রেলের ক্ষেত্রে কি পেয়েছি? রেলের ক্ষেত্রে সমঝোতা চুক্তি হয়েছে যে বাংলাদেশের মধ্যে দিয়ে রেল চলাচল। বাংলাদেশ থেকে কিন্তু আমরা ইন্ডিয়াতে যাচ্ছি, কিন্তু এটা কিন্তু আজকে যাই নাই, অনেক বছর আগে থেকে যাচ্ছি। কলকাতায় কিন্তু ট্রেন যাচ্ছে। আপনি একটা কথা চিন্তা করে দেখেন, আমরা কি পেয়েছি হাবিব মিল্লাত? আমরা কি পাচ্ছি? মানে ভারত যাচ্ছে, ভারতের ট্রেন নিয়ে চলে যাবে। আগে চালক পরিবর্তন হতো, ইঞ্জিন পরিবর্তন হতো, এখন সেটাও হবে না। তারা সরাসরি সেটা কনফার্ম হয়নি। জি, সেটা যদি হয় আগামী মাস থেকেই চালু হবে। যদি হয় আগামী মাস থেকে চালু হবে কিনা সেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখছি, পাইলট আগামী মাসেই হবে। আমরা শুধুমাত্র আমরা দেখছি যে ভারত আমাদের মধ্যে ট্রেন দিয়ে চলে যাচ্ছে, তাই তো? কিন্তু এই অঞ্চলের শান্তি রক্ষা করা একটা বড় ইস্যু, এই অঞ্চলে অর্থনৈতিকভাবে শক্তি হয় একটা বড় ইস্যু, এই অঞ্চলে সমৃদ্ধি আসা একটা বড় ইস্যু। আমরা কখনই প্রতিবেশীর সাথে যখনই শেষ সম্পর্ক মেইনটেইন করতে পারবো, সেটা সরকারের কথা বলি না, যে কোনো সরকার বাংলাদেশে থাকবে। ডাক্তার হাবিব মিল্লাত, আপনি বারবার সম্পর্কের দিকে চলে যাচ্ছেন। আমি আসলে ঠিক আছে, সম্পর্ক ইজ ভেরি গুড, বাণিজ্যের কথা বলেছি যে বাণিজ্যের সাথে আমাদের যে ঘাটতি রয়েছে, গেলে আমাদের কি হবে? হ্যাঁ, যে এই রেলটা গেলে জি প্রথমত যে আমরা কি চেয়েছি বা জনগণ কি চাচ্ছে বা কথায় কি উঠেছে যে আমরাও যেন ভারতের মধ্যে দিয়ে ভুটান, নেপাল পর্যন্ত পৌঁছতে পারি। কিন্তু পারবো না তো, দাবি কিন্তু উঠেছে। জি, আমরা কিন্তু ভারত থেকে বিদ্যুৎ আনছি, আমরা কিন্তু ইতিমধ্যে পারমিশন পেয়েছি ভুটান থেকে বিদ্যুৎ আনাতে ভারতীয় গ্রিড আমরা ব্যবহার করব। এই কথাগুলো কিন্তু আমাদের সবারই বলা উচিত, এই কথাগুলো কিন্তু জানা উচিত। আমরা টেকনিক্যাল সেক্টরে কোলাবোরেশন করব, এবং আমরা দেখেন আমাদের দেশে কিন্তু অনেক ভারতীয়রা কাজ করে, বাংলাদেশিরা এখানে কাজ করে। এই ধরনের আমরা একটা সম্পর্ক। আমি আসলে রেলের বিষয়ে স্পেসিফিক জানতে চাচ্ছিলাম। আমার কেন জানি মনে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম সাহেবও আসলে ঠিক বুঝতে পারছেন না। আমি যেমন আপনার কাছ থেকে খুব পরিষ্কার বুঝতে পারিনি আমরা কি পাবো। আমি মাহমুদা হাবিবাকেই প্রশ্ন করি, 5 দিন পার হয়ে যাওয়ার পর এখনো কেন প্রশ্ন করছেন মির্জা ফখরুল সাহেব যে প্রধানমন্ত্রী ভারত থেকে কি এনেছেন? আসলে কি মানে আপনারা বুঝতে পারছেন না নাকি বুঝতে চাচ্ছেন না? 3 মিনিট সময় কি দিয়ে এসেছেন সেটা তো স্পষ্ট, এটা তো গোটা দেশই জানছে। কিন্তু আসলে কি নিয়ে আসলেন? কারণ আমাদের তাদের সাথে আনসলভড ইস্যু তো একটা না, অসংখ্য ইস্যু। তিস্তা, যেটা আপনি এবার আসেন, আমরা নৌ বন্দর দিয়েছি, আমাদের 2টো বন্দর তারা ব্যবহার করছে 18 থেকে। আমাদের রোড যেটা 550 কিলোমিটার ভিতর দিয়ে 7 সিস্টারে যাচ্ছে সেটা দিয়েছি। তখন যখন এইগুলো দেয়া হয়, ট্রান্সশিপমেন্ট, ট্রানজিট, তখন অনেক প্রথমবার যখন দেয়া হলো রোড, তখন যখন শুল্ক আরোপের প্রশ্ন আসলো, তখন তৎকালীন সচিব যে কে ছিলেন আমার মনে পড়ছে না, তিনি বেশ বিব্রত হয়ে বললেন যে প্রতিবেশী যদি আঙিনা দিয়ে হেঁটে যায় সেখানে কি, এ ধরনের একটা কমেন্ট হয়েছিল। এটা নিয়ে তখন প্রচুর কথা ছিল। আচ্ছা, আসেন এবার কি পেয়েছি আমরা, ওইটার ট্যালি কোথায়? আজ পর্যন্ত কয় টাকা আসলে শুল্ক
এখান দিয়ে চলে যাচ্ছে আনইন্সপেক্টেড গুডস, আপনার খোলারও এখতিয়ার নাই, ধরারও এখতিয়ার নাই, আপনি শুধু করিডোর হিসেবে ব্যবহার করছেন। তখনই আমরা কিন্তু শুনেছিলাম বাংলাদেশ থেকে বাংলাদেশ ভারত হয়ে ভুটান এবং নেপাল রোডের কথা। 2016-তে এসে এটা আরও সরব হলো যে এই রোডটা বোধহয় পাওয়া যাবে, ঝুলেই আছে কিন্তু বোঝেন। এরপরে আসলো তিস্তা, মনমোহন সিংয়ের সময় তো অলরেডি ঘোষণাই করে দিল তৎকালীন ক্ষমতাসীন সরকার, মানে তৎকালীন ওনারাই, যে আমরা তিস্তার পানি আনতে যাচ্ছি, এবং ঠিক সময় মতো রাইট পার্সনকে দিয়ে ওটা রিফিউজ করে দেওয়া হলো। আবারও কিন্তু এইবার আনার কি পেয়েছেন আমি এক শব্দে বলি। আজকেই তো বোধহয় দেখলাম আপনাদের টিভি বা অন্য কোনো একটা টিভির কার্ডে যে ওই দেশের চিকিৎসা সহজে আপনি এখন চিকিৎসা নিতে পারবেন, আপনি ওটা পেয়েছেন, আপনি ওইটা পেয়েছেন, আপনি কিন্তু দিয়ে আসবেন। আপনার এই যে আমাদের সামনে একজন প্রখ্যাত চিকিৎসক দাঁড়িয়ে আছেন, তাদের এবং আমাদের যে স্থাপনাগুলো সেখানে তাদের যে চিকিৎসা হওয়ার কথা ছিল, সেই যে এটাকে বলে ট্রিটমেন্ট একটা মানে সেক্টর, যেটা প্র্যাকটিক্যালি এটাও একটা কর্পোরেট সেক্টর হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড। এখন বাংলাদেশের একটা হেলথ ট্যুরিজম যেটা হিউজ চাঙ্ক ইন্ডিয়াতে এই চিকিৎসাটা গ্রহণ করে, এটা উনি ইজি করে এসছেন, ওনার ওখানে যেন টাকাটা যায়। এর বাইরে আপনি যে রেলে নিয়ে এসছেন, রেল যেটা উনি বললেন যে এতদিন পর্যন্ত যেটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশের ট্রেন, বাংলাদেশের বাকি সব কিছু বাংলাদেশে, ওখানে একটা সুযোগ ছিল, এক ধরনের কন্ট্রোল ছিল। কিন্তু আপনি 1250 কিলোমিটার বা 950-800 এরকম রেল লাইন তৈরি হবে, লজিস্টিক্স হবে, সাপোর্ট দেয়া হবে, এটা কিন্তু পুরোটাই আপনার হাতের বাইরে। আমি রেল চুক্তি থেকে কী পেলাম কি দিলাম, এইখানে এই ধরনের একটা রিপোর্ট দেখলাম প্রথম আলোতে, সেখানে ওনারা ইন্ডিয়ান টাইমসের একটা উদ্ধৃতি দিয়েছে। ইন্ডিয়ান টাইমস 16ই জুনে প্রকাশিত একটা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়েছেন যে যদি সেভেন সিস্টার্সে কোনো ট্রাবল হয়, মাইন্ড ইট, এটা কিন্তু ওখানে প্রিন্টেড, যদি সেভেন সিস্টার্সের সমস্যা বা অন্য কোনো সমস্যা হয়, আপনি খেয়াল রাখেন সামরিক বা অন্যান্য যে সাপোর্ট সেটা এখান দিয়ে যায়, এটা সহজ হবে। এই যে কিছু কিছু জিনিস আছে, তিস্তা, এবার আসেন কতদিন বন্ধুত্ব রাখবেন? 2-2.5 কোটি মানুষ উত্তরাঞ্চলকে পুরো আপনি 10 কিলোমিটার নেমেছে আমাদের ভূগর্ভস্থ পানির মানে লেয়ার। আপনি যে পানি উঠে আসছে, এটা ভাইয়া চিকিৎসক হিসেবে অনেক বেশি জানেন, আর্সেনিক এবং অন্যান্য যেই ডিপ মিনারেলগুলো আমাদের খাওয়া উচিত না সেগুলোতে কিন্তু ভরপুর হয়েছে। আপনি আমাদের কৃষিতে, সরাসরি কৃষিতে যেই ধানটা হয়, ওই ধান 14% ডিক্রিজ করতে যাচ্ছে। তিস্তা প্রজেক্ট হচ্ছে, হবে, সেটা ভারতের সাথেই হোক, চীনের সাথেই হবে। আমি মাঝখানে একটা প্রশ্ন করি। আপনাদের দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব বলেছেন বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের সামরিক ও বেসামরিক পরিবহনের জন্য বাংলাদেশের বুকের উপর দিয়ে রেল লাইন নেটওয়ার্ক তৈরি করলে একটি স্বাধীন ও সার্বভৌমত্ব দেশের ইন্টেলিজেন্স ব্যবস্থা ভেঙে পড়বে, ভারতকে সব উজাড় করে দেওয়ার পরিণতি হবে ভয়াবহ। বিশ্বের বিভিন্ন দেশে এরকম সড়ক ও রেলওয়ে নেটওয়ার্ক আমরা দেখতে পাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও বলেছেন যারা বলে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি হয়ে যাবে, আমার প্রশ্ন বিক্রিটা হয় কিভাবে? আপনারা কথায় কথায় বলেন দেশ বিক্রি হয়ে যাবে, নিরাপত্তা ব্যবস্থা ভেঙে যাবে। দেশ যদি বিক্রি হয়, এক দেশ আর কয়বার বিক্রি হবে? দেশ আসলে এটা বিক্রি হওয়াটা আমি একটু জাস্ট আপনি এক্সপ্লেইন করি। এটা হচ্ছে দেশের ওপর থেকে দেশের মানুষের, দেশের ওপর থেকে দেশের সরকারের নিয়ন্ত্রণ চলে যাওয়াটা, এটা স্লোলি আপনার হাত থেকে সবকিছু বেরিয়ে যাওয়াটা। আপনি একটা এতখানি ম্যাসিভ পাওয়ারের, ভারত ইজ আ ম্যাসিভ পাওয়ার, বাংলাদেশের সাথে যখন আপনি তুলনা করবেন, তাদের নিজস্ব নিয়ন্ত্রণে, তাদের অর্থায়নে, এখন লোন হবে না কি হবে সেটা জানি না, যেই রেল লাইন তৈরি হবে, তাদের যে রেল যোগাযোগ যাবে, তার যে বন্দর যেভাবে ব্যবহার করছে, এরা যদি মনে করে যে এখানে ফার্দার আর কারো কিছু বলার নাই বা কিছু করার নাই, সেখানে কি আসলে সে থাকবে? অলরেডি আপনি আসেন, এই যে বাংলাদেশের এই নির্বাচনের আগে ভারত যেইভাবে খুব প্রকাশ্যে তাদের ইন্টারেস্ট শো করেছে বর্তমান ক্ষমতা সরকারের জন্য, একাধিকবার ওখানকার দায়িত্বশীল কর্মকর্তারা বলেছেন যে ক্ষমতায় আওয়ামী লীগ থাকলে ভারতের নিরাপত্তার জন্য সেটা সহজ হয়। এর বাইরে আরও বহু মেকানিজম আমাদের এখানকার সাবেক হাই কমিশনার ছিলেন, তার বইয়ের মোড়ক উন্মোচনে আপনার এই শোতে আমি আলাপ করে গেছি সেইটা নিয়ে, তারা তো প্রকাশ্যে এই কথাগুলো বলেছেন। তারা তো বলেছেন আমরা আওয়ামী লীগের সাথে আছি, তারা বাংলাদেশের সাথে নাই তো, তারা বাংলাদেশের জনগণের সাথে নাই তো। এইখানে আপনি অ্যালার্মিং পয়েন্টগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। বা এই মুহূর্তে আমাদের পার্শ্ববর্তী দেশে ক্ষমতায় যারা আছেন তারা কিন্তু এক্সট্রিমিস্ট, তারা কিন্তু সেকুলার পলিটিক্যাল
পিপল না, তারা ধর্মীয় কার্ড ব্যবহার করে এই জায়গায় এসেছেন এবং আবারও তারা ধর্মীয় কার্ড ব্যবহার করে টিকে আছেন। এই যে আসলো আপনার রেল যাবে আসবে, বাংলাদেশের মতো একটা অসাম্প্রদায়িক দেশে যে কোনো রকম অকারেন্স কয় মিনিট লাগে তৈরি হতে, এবং সেইটা রক্ষার মানে জন্য যদি আবার তার পেছনে পেছনে যে আবারও যদি হেঁটে চলে আসে, বলার বহু কিছু আছে। আপনি স্বাধীন দেশে যেখানে আপনার ইন্সপেকশন নাই, যেখানে আপনার কন্ট্রোল নাই, সেখানে আপনি কিভাবে দিতে পারেন? যদি ব্যালেন্স হয়, আপনি যেটা বললেন বিশ্বের বিভিন্ন দেশে আছে, অবশ্যই আছে। ইউরোপে আপনি যান না, আপনার সেম কারেন্সি চলছে সব জায়গায়, আপনার লেন এবং দেন দুটো শব্দ আছে, এটা এইভাবে চলতে হবে। আপনি কেবল ভুটান আর ইয়ে দেবেন কেন আমাকে? শেষ করতে হবে জায়গা পর্যন্ত আপনি কি দিবেন এক লাইনে? আচ্ছা, এই যে ধরেন ভুটান রাজি না হয়তো এই চুক্তি হয়নি, তো ভুটান রাজি হবে কোত্থেকে? ভুটানের তো সাধ্যই নাই, ঠিক যেভাবে তিস্তা পাননি সেভাবে এটা পাবো না। আর আপনি বললেন আদানির কথা আসি, আদানি 94% প্রফিট করেছে 2023-তে শুধুমাত্র বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে। 4.5 টাকাতেও আমরা ইন্ডিয়া থেকে বিদ্যুৎ এনেছি, 14.5 টাকাতেও এনেছি। খেয়াল রাখবেন, এই যে দিয়ে দেওয়া আর কত দিয়ে দেওয়া, এই দিয়ে মানে খালি দিতেই যাব। ডাক্তার হাবিব মিল্লাত, সময় একদম কম। যারা বলার চেষ্টা করছে যে ভারত আওয়ামী লীগকে 2024-এ আবারও ক্ষমতায় বসতে সাহায্য করেছে, তাই ভারতকে বাংলার বুক চিরে রেলযাত্রা উপহার দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী গিয়ে দিয়ে এসেছেন, এই বিনিময় নিয়ে যারা প্রশ্ন তুলেছেন তাদের জন্য আওয়ামী লীগের তরফ থেকে জবাব কি 1 মিনিটে বলবেন? প্রথমত যে প্রথম কথাটি বললেন সেটা নিয়ে তো আসলে বিশ্বস্ততার কিছু নেই। তারা বিরোধিতার জন্য এই কথাগুলো বলে, কারণ বাংলাদেশের জনগণ যদি আওয়ামী বিরোধী হতো, যদি বিরোধী দলকে সমর্থন করত, আওয়ামী লীগ আজকে ক্ষমতায় থাকতে পারে না। তার প্রমাণ বাংলাদেশের অনেক গণ আন্দোলনে আছে, অনেক নির্বাচনে আছে। সে উদাহরণ একটু আগে দিয়েছি, জেনারেল এরশাদ বিরোধী আন্দোলনের কথা বলতে পারি, দিলে শেষ করা যাবে না। অর্থাৎ যারা কথাগুলো বলছেন তারা কথাগুলোকে জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করেন, উত্তেজিত করে একটা দলের বিরুদ্ধে কথা বলে। কিন্তু বাংলাদেশের এই ডিজিটাল যুগে যে মিডিয়ার কথা সবাই মিলে বলছেন না, আমাদের কাছে সব তথ্য চলে আসে, সাধারণ জনগণের কাছে সব তথ্য চলে যায়, তারা বুঝতে পারে এটুকুই যে অতীতে আপনাদেরকে দেখেছি, আপনাদের শাসনামল দেখেছি, আওয়ামী লীগের শাসনামলে দেখেছি, জাতীয় পার্টি বিএনপি কোন সময়টিতে আমরা ভালো ছিলাম, সেটা আওয়ামী লীগের সময়। আর যদি ভবিষ্যতে কে ভালো রাখবে, কই বিএনপি তো আমাদের কথা বলে না, বিএনপি ক্ষমতায় গেলে তো আমাদের কি করবে বলে না। আর জাতীয় পার্টি ও তো 16 ভাগ থেকে 3.5 ভোটের পার্সেন্টেজ নেমে আসছে, সুতরাং তাদের কোনো ভবিষ্যৎ নেই। বাংলাদেশের ভবিষ্যৎ আওয়ামী লীগ একমাত্র। জি, রাজনীতির আলোচনা চলবে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আগামী রবিবার আবারও দেখা হবে রাত 9টায়, সাথেই থাকবেন।